সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রিন্ট টেমপ্লেট থেকে আমাদের ইনকাম জেনারেট করা। প্রিন্ট টেমপ্লেট থেকে আমাদের ইনকাম জেনারেট করা। সো আমরা যে কোনো ভাবে যদি ইনকাম তৈরি করতে চাই তাহলে এই টেমপ্লেট বিজনেস থেকে কিংবা গ্রাফিক ডিজাইন যতটুকু জানি বা কোর্সের টপিকে যতটুকু কভার হয়েছে, আপনারা যদি এখান থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে আমাদের ইনকাম জেনারেটের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস, একটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। ইনকাম জেনারেট, অ্যাক্টিভ মার্কেট প্লেস কি? আর প্যাসিভ মার্কেট প্লেসেস কি? অ্যাক্টিভ মার্কেট প্লেস গুলি হচ্ছে অনেকটা এরকম যে আপনি সরাসরি ক্লায়েন্ট আপনাকে বলল যে এটা হচ্ছে আমার লোগো, এটা হচ্ছে আমার কন্টাক্ট, এ হচ্ছে টেক্সট, এ হচ্ছে ডিজাইনের আইডিয়া, আপনি আমাকে একটা ডিজাইন করে দেন। সো অনেকটা ডিরেক্ট ক্লায়েন্ট, যেটা হচ্ছে ডিরেক্ট getting via projects are generating income through marketplaces interactive with buyers সো বিষয়টা এরকম যে সিম্পলি হচ্ছে যে যেই সকল জায়গা থেকে আপনারা বা যেই সকল বায়ার বা প্রজেক্ট কিংবা যে সকল মার্কেট প্লেস থেকে আপনারা সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন এবং ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, ইনফরমেশন দিবে, ওই কাজগুলি করে আপনি ইনকাম করতে পারেন। সো ওই ধরনের মার্কেট প্লেস গুলি আমরা বলে থাকি যে অ্যাক্টিভ মার্কেট প্লেস। such as most popular হচ্ছে ফাইবার এন্ড আপওয়ার্ক। ফাইবার এন্ড আপওয়ার্ক, তারপরে হচ্ছে কি 99 ডিজাইন, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার্স, তারপরে হচ্ছে পিপল পার আওয়ার। সো এই ধরনের মার্কেট প্লেস গুলি হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকামের জন্য, এবং সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে স্টার্টিংটা যদি আপনার ফাইবারের থ্রুতে হয় তাহলে আপনার ইনকামের ওয়েটা হয় কিছুটা ইজি, এবং ইনকামের রাস্তা এবং উপায়গুলি প্রত্যেকটা আপনার হাতের সামনে খুব সিম্পল থাকে, যেটা হচ্ছে যাতে করে আপনি আপনার পকেটের টাকাটা আসতে বেশি না লাগে, ঝড়ঝাড়টা পোহাতে না হয়। সো আমরা কিভাবে আমাদের মার্কেট প্লেস, আমাদের যে স্কিলস গুলি আছে যদি ধরি যে আমাদের স্কিলস আছে লোগো ডিজাইন, বিজনেস স্টেশনারি, তারপরে হচ্ছে ফ্লায়ার্স, তারপর হচ্ছে বাইফোল, ট্রাইফোল, এক্সেট্রা। তো যদি ধরলাম যে আমরা এতটুকুই পারি, তো এইগুলিকে আমরা কিভাবে ইনকাম জেনারেট করার নিতে পারি? তো ইনকাম জেনারেট করতে গেলে আপনাকে সব থেকে বেশি যেটা করতে হবে যে ফাইবারের সম্পর্কে একটু ডিপ ডাইভ করতে হবে, যে আসলে ফাইবারটা কি, কেন মানুষ এটাকে পছন্দ করে, বাগেরা বাগেরা ব্লা ব্লা ব্লা।
যদিও তো আমরা ফাইবার যখন অ্যাকাউন্ট করার পর বা বেসিক যে সেটআপ গুলি আছে সেই সেটআপ গুলি করার পর অনেকটা এইভাবে যে বিভিন্ন গিগ দেখতে যাবো, তখন দেখা যাবে যে এখানে মানে গিগ অ্যাকচুয়ালি গিগটা কি? গিগটা হচ্ছে এক ধরনের অফার বা রেসপন্স দেয়া, কাউকে প্রপোজাল দেয়া, প্রস্তাব দেয়া। তো এটা হচ্ছে এক ধরনের আই মিন গিগ বলা হয় কাউকে প্রস্তাবনা দেয়াটা। সো ফাইবারের প্রসেসটা হচ্ছে যে আপনি কখনো যদি আপনি কাউকে বলেন যে আমি আপনার জন্য আধা ঘন্টা আপনার দেয়া লিফলেট প্রচার করব, এরকম ধরনের কাজ হয়, তাহলে এটাও একটা গিগ, যে কাউকে প্রস্তাব দিচ্ছি। তো আবার এটাও হতে পারে যে আমি আপনার হয়ে আধা ঘন্টার জন্য ডিজাইনার হব, তো এটা এক ধরনের গিগ। তো বেসিক্যালি ফাইবারের গিগ গুলি এভাবেই কাজ করে। যারা একদমই ফাইবার সম্পর্কে বুঝেন না, আম, তারা একটু কিছুটা টুকিটাকি যদি একটু ঘাটেন, তাহলে আশা করি ফাইবারটা খুব ইজি লাগবে যে কোনো অ্যাক্টিভ মার্কেট প্লেসের জন্য। এবং ইনকামের থ্রুতে মানে ফাইবারের ইনকামটা সব থেকে বেশি রিলায়েবল, কিন্তু অতটা আবার রিল্যাক্সেবল না, কিন্তু রিলায়েবল, যে আপনি এটার উপর নির্ভর করতে পারেন। ফাইবার থেকে যে ধরে নিতে পারেন যে আপনি চাইলে, আপনার যদি প্যাশন থাকে ফাইবার থেকে, 1 মাসে, 2 মাসে বা 3 মাসে আপনি $5,000 পর্যন্ত মাসিক ইনকামে যাইতে পারবেন। মানে এটা খুবই সহজ। কারণটা কি? ফাইবার আপনাকে যখন প্রথম কাজ শেষ করবেন, দ্বিতীয় কাজটা এত দ্রুত জেনারেট করে দিবে, বলার ভাই। তো যাই হোক, আমিও বেশি টুকিটাকি ছিলাম না, তবু আমার গিগ মোটামুটি এরকমই, 175, 175, 40, 50, 25, 20, 57, 20, 15, 13, 50, 50, 50, সো সৌরভ এরকম রেঞ্জের অর্ডার গুলি আসে। সো আশা করি আমি কি বুঝাতে চাইছি সেটা আবার বুঝতে পারবেন, যে ফাইবারে ভ্যারাইটিস ভ্যালিউর অর্ডার প্রজেক্টস আপনি পাবেন। তো ফাইবারটাকে যদি আপনি কিছুটা একটু বেসিক্স থেকে কাজ করে নিতে পারেন, তাহলে আশা করি এই আপনাদের হবে, আই মিন ইনকাম জেনারেট করার ওয়েটা খুব সহজ হয়ে যাবে। তো এবং সেকেন্ড ওয়ান ইজ আপওয়ার্ক। আপওয়ার্ক মার্কেট প্লেসটা আপনার একদম সরাসরি বায়ারকে প্রপোজাল দেওয়ার উপর বেসড করে তৈরি করা। সো বিষয়টা এরকম যে তারা আপনার আই মিন তারা ফ্রিল্যান্স প্রজেক্ট সম্পর্কে দিয়ে রাখছে, আপনার খালি দরকার যে তাকে একটা খুব সুন্দর একটা ব্রিফ পাঠানোর পর রেসপন্স আর কি, তারপর যদি তার ভালো লাগে আপনাকে কাজ দিবে। তো বিষয়টা অনেকটা এরকমই চলে। আপওয়ার্কের মধ্যে আপনার একদম যারা নতুন আছেন এন্ট্রি লেভেলের, তারাও এখানে কাজ করতে পারেন, এবং আই মিন খুব ভালো পরিমাণের ইনকাম জেনারেট হয় আপওয়ার্ক থেকে। এবং আমাদের মাঝে অনেকে আছে যারা সফল মনে হয়, যেমন ইমরান ভাই আপওয়ার্ক থেকে থ্রুতে কাজ করে, ফারজানা আপু তো বললোই আপওয়ার্ক থেকে কাজ করেন। হ্যাঁ, সো আপওয়ার্কে যারা করতে পারেন তারা ইচ্ছা করলেই ফাইবারে করতে পারেন। তো আশা করি আপনারা ফাইবারও ডাইভার্ট হবেন খুব দ্রুত, এবং যদি সম্ভব হয় এই সপ্তাহে আপনারা ডাইভার্ট হন ফাইবারে। তো তার জন্য আপনাদের গিগ খোলা সম্পর্কে একটু রিসার্চ করতে হবে, হয়তো বা ইউটিউব আপনাদের খুব হেল্পফুল হবে। আর যারা 99 ডিজাইনে থাকে সে একই রকমই, কিন্তু কথাটা হচ্ছে ইনকাম জেনারেট করা। ইনকাম জেনারেট করাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা কথা। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মার্কেট প্লেস। তারপর আসতেছে প্যাসিভ মার্কেট প্লেস। প্যাসিভ মার্কেট প্লেসে প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকামটা হলো অনেকটা অনেকটা দোকান খুলে দেওয়ার মতো, অফিস খুলে দেওয়ার মতো। যে মনে করেন আপনি একটা দোকান খুললেন, যেখানে শুধুমাত্র আহ 1 টাকা দামের ক্যান্ডি বিক্রি করা হয়। তাহলে কি হলো যে আপনি
একটা ক্যান্ডি বানালেন, একটা ক্যান্ডি খুব পরিশ্রম করলেন, আপনার এই ক্যান্ডিটাতে খুব ভালো ফ্লেভার দিলেন। ফাইনালি আপনি আহ, দাম দিলেন যে 5 টাকা। 5 টাকা দিলেন আপনার এই ক্যান্ডিটার দাম। এখন ফুল ওভারঅল ক্যান্ডিটা যদি প্রোডাকশন কস্ট ধরেন যে মাত্র হয়েছে 2 টাকা বা 3 টাকা, 3 টাকা যদি খরচ হয়ে থাকে তাহলে 2 টাকা প্রতি সেলে আপনার থাকবে। এটা হচ্ছে আপনার ভ্যালিউ, আই মিন প্রফিট। সো এই ক্যান্ডিটা যতগুলি বানান সমস্যা নেই, তো যতবার সেল হবে প্রতিবারই আপনি এই ক্যান্ডি থেকে 2 টাকা করে পাবেন। এবং মার্কেট প্লেস গুলি, প্যাসিভ মার্কেট প্লেস গুলি আপনার হয়ে আপনার এই ক্যান্ডিটাকে বিভিন্ন জায়গায় প্রচার করবে। আপনার হয়ে বিভিন্ন জায়গায় আপনার ক্যান্ডিটাকে প্রচার করবে। তাহলে কি হলো, আপনার এই ক্যান্ডিটাই হলো আপনার একটা আই মিন মাইক্রো মাইক্রো প্রোডাক্ট বা প্যাসিভ ইনকামের ওয়ে বা এরকম কিছু। আপনি দেখেন যে আপনি যদি অ্যাক্টিভ বায়ারের কাছে যান, ফাইবারে কেউ আপনাকে একটা কাজ $200 দিল, তাহলে কি হলো, এই কাজটা সে আপনার কাছ থেকে কাজটা নিল, কাজটা করালো, তারপর সে চলে গেল। তার মানে কি, যে কাজটা করছেন সেই কাজটা থেকে আর ইনকাম হওয়ার চান্সেস একদম জিরো, একদম নাল। কিন্তু আপনি এই একই সময় ধরেন 5 ঘন্টা 6 ঘন্টায় অন্য আরেকটা টেমপ্লেট বানালেন বা একটা প্যাসিভ প্রোডাক্ট বানালেন। এখন এই প্রোডাক্টটা এখানেই রাখেন, প্রতিবার সেল হলে আপনার ইনকাম ওই এরকম থাকে। যেমন আমি আমি আমার একটা প্রোডাক্ট যদি দেখাই, সিম্পল একটা প্রোডাক্ট ধরুন, এই প্রোডাক্টটা আমি $14 সেল করি। তো এই প্রোডাক্টটা যদিও অনেক আগের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তৈরি করছি। কারণ এই প্রোডাক্টটা আমি সেল দিলেই আমার একবার করে $14 সেল হয় এবং $14 থাকে। তো এটা কিরকম আমার একটা প্যাসিভ প্রোডাক্ট, কিভাবে প্যাসিভ প্রোডাক্ট, কারণ এটা যদি আমি ঘুমায় থাকি, শুয়ে থাকি বা কাজে নাও থাকি, তারপর আমার এই প্রোডাক্টটা সেল হবে। সেল হলে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা জমবে। সো প্যাসিভ প্রোডাক্টটা হলো এরকমই যে আপনি একবার হার্ড ওয়ার্ক করে তৈরি করে নিলেন, তারপর আপনি আপনার প্রোডাক্টটা থেকে লাইফ টাইম এর থেকে বেনিফিট পেতে থাকলেন এবং লাইফ টাইম আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারলেন। সো প্যাসিভ ইনকামটা এটাই, যে আপনি সারা জীবন এর বেনিফিট খেতে থাকবেন, পাইতে থাকবেন। Selling digital assets are creative projects on several marketplaces as passive products are basically called passive income. So প্যাসিভ ইনকামের জন্য আপনার যে মার্কেট প্লেস গুলি থাকে, তার মধ্যে আবার কয়েক ধরনের ক্লাসিফিকেশন আছে। যেমন আপনি চাইলে প্যাসিভে সরাসরি স্টক সেল করতে পারেন, ছোট ছোট স্টক, মাইক্রো স্টক। তারপর হচ্ছে টেমপ্লেট মার্কেট, টেমপ্লেট শপ। সো
এখানে দুই ধরনের ক্লাসিফিকেশন আমি দেখাইলাম, একটা হচ্ছে মাইক্রোস্টক। মাইক্রোস্টক হলে তাহলে যদি মাইক্রোস্টক ধরেন শাটারস্টক, মাইক্রোস্টকের কয়েকটা তো এইগুলি হচ্ছে শাটারস্টক, আই স্টক, অ্যারব স্টক, ভেক্টর স্টক, ড্রিমস টাইম, 123 আরটিএফ বা পিএনজি ট্রি, এগুলি হচ্ছে মাইক্রো স্টক মার্কেট। তারপর আমাদের টেমপ্লেট সেলিং মার্কেট প্লেস গুলির মধ্যে কি কি আছে? গ্রাফিক রিভারে একদম টপ লিস্টে থাকবে অলওয়েজ, ফ্রিপিক, কুইটি মার্কেট, কুইটি মার্কেট, তারপর হচ্ছে এক্সি, টেমপ্লেট, মনস্টার, এটসেট্রা। সো কথাটা হলো যে আপনি একটা প্রোডাক্ট ধরুন বানালেন, এক্সাম্পল আপনি একটা লোগো তৈরি করলেন, created a logo, uploaded on graphic river, so আপনি এটাকে লোগো ক্রাউড, গ্রাফিক রিভার, এটসি বা অ্যাটলিস্ট ক্রিয়েটিভ মার্কেটে আপলোড দিলেন। তো গ্রাফিক রিভারে you got 30 sales on graphic river, যদি 30টা সেল পান, 20 sales on Etsy, and altogether 100 sales worth, প্রতি সেলসে যদি আপনার $29 থাকে, মাল্টিপল 100 টাইমস, so 2.9K, তো এটা $2900 অ্যারাউন্ড। ধরেন আপনার একটা লাইফ টাইমে লোগোতে $2900 ইনকাম করলেন, সো এটা মোটামুটি আপনার $2.5 লাখ মতো একটা ভ্যালু অ্যাড করে যায় আপনার প্রজেক্টে। সো বিষয়টা এরকম হয় যে আপনি একটা লোগো তৈরি করলেন, এমন কষ্ট করে লোগো তৈরি করলেন এবং এমন ভাবে তৈরি করলেন যে আপনার কি বলে যে আপনার লোগোটা খুব ভালো সেল হয়। সো এরকম এক্সাম্পল দেখতে চাইলে আমরা এখান থেকে অনেক 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 দেখতে পারি যে আসলে বেস্ট সেলার প্রচুর লোগো আছে। যেমন এখানে ডেভেলপমেন্ট লোগো, কি করছে না করছে, যাই হোক কি করছে না করছে সে গ্রিড পয়েন্ট এগুলি দিয়ে দিছে। সো ৬৮ বার সেল হয়েছে। সো আরো অনেক 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 লোগো আছে, আপনারা যদি দেখেন। সো যদি আমি লোগো নিয়ে কাজ করি না, ইনশাল্লাহ চেষ্টা আছি লোগো নিয়ে কাজ করব। বেস্ট সেলার
এরকম আরো কিছু পেজ সেলার আছে। উইকলি বেস সেলার। তো এরকম দেখা যায় যে মানে প্রত্যেকটা প্রজেক্টে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত দেখা যায় খুব ভালো সেল হয় এবং সেটার জন্য কিছুটা সময়ও লাগে, সময় সাপেক্ষ। কিন্তু আমি কিন্তু এটা অ্যাসিউম করছিলাম যে 100 সেল কেন আসলো, এক মানে এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এটা লাইফ টাইম বলতে ধরেন মোটামুটি ৫-৭ বছরের ভিতরে এরকম আসলো। তো প্রতি প্রজেক্টে যদি এরকম একটা ভ্যালু এড হয় আপনার, এরকম দেখা যায় যে আপনি যে প্রজেক্টটা করলেন খুব কষ্ট করে করলেন, অনেক সুন্দর পারফেক্টলি করলেন, সেই প্রজেক্টটা আপনার এরকম সেল হলো। সো আসলে আমি বুঝাতে চাইছিলাম যে এটা এরকম যে আপনার সেলের পরিমাণ আনকাউন্টেবল, যে আসলে কত সেল হবে আপনি নিজেও জানেন না, কখন হবে তাও জানেন না। কিন্তু কথাটা হচ্ছে এরকম যে আপনার সেল হতে পারে, খুব পরিমাণ বেশ পরিমাণ সেল হতে পারে। তো এখানে যদি ১০০ ধরি তারপর আমাদের ২.৫ লক্ষ টাকার মতো ইনকাম আসতেছে। সো এইরকমই মানে আপনার এইটার আ প্রসেস বা এটার যে কাউন্ট কত আসবে তা আপনি জানেন না। কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট হবেই হবে। এবং এটা হতেই থাকবে। যেমন এই লোগোটা আ 157 157 157 বার সেল হইছে। তারপরও এটা টপ লিস্টে আছে। এখন যদি আবার সেল হয়, হতেই পারে। এবং যতবারই সেল হবে এটার সেলার তার প্রফিটটা পেতেই থাকবে। তো বিষয়টা অনেকটা এরকম। আশা করি প্যাসিভ ইনকামের রিজন বা প্যাসিভ ইনকামের প্রসেসটা বুঝতে পারছেন। তো এখন আমরা কিভাবে করতে পারি? আমরা কিভাবে প্যাসিভ ইনকামটা স্টার্ট করতে পারি? আমাদের যে স্কিলস আছে সেই স্কিলস হচ্ছে এগুলো। আমরা ন্যূনতম যদি 10টা থেকে 100 লোগোস একটা সার্টেন টাইমে বানাই এবং আপলোড দেই, মিনিমাম এখন তো অনেকগুলি মার্কেট আছে, ধরলাম টেমপ্লেট শপগুলিতে, কারণ টেমপ্লেট শপগুলিতে টাকা বেশি পরিমাণ ভ্যালু পাওয়া যায়, ইনকামের পরিমাণটা বেশি। সো ন্যূনতম 5টা মার্কেটে টপ মার্কেট প্লেসে আপলোড দিলাম বা দিতে পারি। আমাদের 10 থেকে 100টা লোগো আমাদের ডিজাইন করতে হবে। তার মানে খুব বেশ পরিমাণের কাজ করে যেতে হবে। তারপরে আপলোড দিতে হবে মার্কেট প্লেস গুলিতে এবং টপ 5টা মার্কেট প্লেসে যদি দেন তাহলে দেখবেন যে আপনি এক ইয়ার পর আপনার প্রফিট মোটামুটি মাশাআল্লাহ 10 গ্র্যান্ড মানে মোটামুটি আপনার $10,000 ন্যূনতম ছাড়াবে যদি মাত্র শুধু লোগোর কাজ করতে পারেন এবং একটানা করে যেতে পারেন। আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন। এবং সেম হিয়ার যদি অনলি স্টেশনারি করেন ন্যূনতম আপনার 20টা স্টেশনারি থাকে, 20টা স্টেশনারি সেম আপনি টপ 5 লাগবে না, টপ 2 মার্কেট প্লেস দেন। এখানেও আপনি টপ 2 মার্কেট প্লেস দিলেই আমার 1 বছরে আপনার মার্জিনটা, প্রফিট মার্জিনটা এখান থেকেও $10,000 ন্যূনতম আসবে একদম বেসিক্যালি। যদিও মানে ১ম মাসে আপনার কিভাবে $1,000 আসবে আপনি হয়তো ভাবতে পারেন, কিন্তু আসলে ইনকামটা এভাবে হয় না। ১ম মাসে আ ৫০ আসবে, পরের মাসে আসবে ১০০ বা ১৫০, পরের মাসে আসবে ২৫০ বাই ৩০০, পরের মাসে আসবে ৪০০ বাই ৫০০, ঐরকম করে আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়। সো এভাবেই বাড়তে থাকে। সো একটা সময় গিয়ে দেখবেন যে আপনার সেলের পরিমাণ এবং ইনকামের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে থাকে, কিন্তু পরিশ্রম আপনার তেমন করতে হয় না এবং এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের মজা। সো আশা করি আপনারা করতে পারবেন যা আপনাদের ইচ্ছা এবং বিভিন্ন প্রজেক্টস পোর্টফোলিও দেখে যদি আপনারা বুঝতে পারেন যে আসলে
যেমন আমার নিজের পোর্টফোলিও যদি দেখা যায়, এখানে টেমপ্লেট গুলি আপলোড দিয়ে দেয়। এখন বাকিটা হচ্ছে খোদা তাআলার ইচ্ছা, সেল হবে কি হবে না। নাম্বার অফ সেলস ওয়াইজ যদি আমরা দেখি, দেখা যায় যে এখানে অনেক টেমপ্লেট আছে, খুব ভালো সেল হয়েছে। এই প্রজেক্ট গুলি খুব ভালো সেল হয়েছে, বিজনেস কার্ডও সেল হয়েছে। এটা 13টা, এটা 13টা, এটা এই প্রপোজালটাও আপনার 13 বার। তো এইভাবে জিনিসপত্র খালি সেল হতেই থাকবে, এই হচ্ছে ফ্যাক্ট। এখন আপনার যদি কাজ করতে পারেন, রিজেক্ট হয় যে অনেক, রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে প্রপার দিক নির্দেশনা না জানা, প্রপার গাইডেন্স গুলি না জানা। এখন আমাদের কাজ কি, আমরা কি করব? আমরা যারা ব্র্যান্ডিং ফাইলটা আমরা পাইছি, আশা করি সবাই পাইছেন। ব্র্যান্ডিং ফাইলটা যারা পাইছি তারা প্রপার যে বলে এখানে দেখবেন যে আপনাদের কাছে কিন্তু লেটার হেড বলেন বা ইনভেলাপ বলেন, আপনি যদি এখন ইনভেলাপই বানান, ইনভেলাপের কিন্তু খুব সুন্দর করে আপনি কিন্তু ফ্রেমওয়ার্কটা পেয়ে গেছেন। এই ফ্রেমওয়ার্কটা কারো কাছে যদি থাকে তাহলে সে একমাত্র কাজ করতে পারবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে আসলে এই ফ্রেমওয়ার্ক গুলি পাওয়াটা খুব কঠিন, এবং এই ধরনের কাজের উপর ফ্রেমওয়ার্ক এর উপর কাজ করাটা মানে সহজ, তুলনামূলক সহজ অ্যাপ্রুভালের জন্য। এখন হচ্ছে যে রিজেক্ট দেয় কেন? দেখুন, নতুন ডিজাইনারদের জন্য সব সময় রাস্তাটা একটু চ্যালেঞ্জিং থাকে। সো আপনি একটা মার্কেটে গেছেন, ওখানে আপনার মতো সেলার আছে প্রচুর, বাকিরাও সেল দিচ্ছে, অনেকেই সেল দিচ্ছে। সো এত সেলারের মাঝে আপনাকে কেন তারা সুযোগটা দিবে যে ঠিক আছে ওনার প্রথম আইটেমটা দিই? তাও তো অনেকের হয়ে যায়, যেমন দৃষ্টি আপুর না কোনো প্রবলেম হবে না, জাস্ট ফ্রেমওয়ার্ক গুলি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো সাপোজ ধরেন দৃষ্টি আপু জানি না কতবার ট্রাই করছে, কিন্তু উনি দিছে একটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো উনার যতগুলি ডিজাইন দিল তার মধ্যে থেকে একটা ডিজাইনকে তারা মনে করছে যে ইউনিক, ঠিক আছে ওটা দিয়ে দিই। সো বিষয়টা এভাবে কাজ করে যে আপনার ইউনিক কাজ যদি হয়, এখানে কারো সাথে গ্রাফিক রিভার বলেন বা অন্য কোনো মার্কেট প্লেস বলেন, তাদের সাথে শত্রুতা নেই, কিন্তু প্রপার গাইড জেনে আপনাদের কাজ করতে হবে। যেমন আমরা যেভাবে ফ্রেমওয়ার্ক গুলি বানাইছি, তো এরকম ফ্রেমওয়ার্ক গুলি বানানোর পর আপনাকে আর বানাইতে হবে না যদিও, যেমন এই ডাই কাটটা এই ফ্রেমটার উপর আপনি এখন জাস্ট কাজই করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট এখান থেকে কন্টেন্ট গুলো ডিলিট করে আপনি আপনার নতুন কন্টেন্ট দিয়ে দিবেন। আশা করি বুঝাইতে পারছি। সো এখানে রিজেক্ট হওয়ার বা রিজেক্ট করে দেওয়ার কোনো কথা নাই, কোনো চান্সেস নাই। বাকিরা বাকিটা হচ্ছে লাক। কিন্তু আপনাদের ট্রাই করে দিতে হবে, এবং ট্রাই করে যদি তারপর রিজেক্ট হয় তখন কি করবেন? তারপর রিজেক্ট হইলে তো আপনার এখানে আছেই, স্টক মার্কেট আছেই। এরা তো আর রিজেক্ট করে না, তাই না? সো স্টক মার্কেটে যদি আপনার রিজেক্ট হয় তাহলে বুঝবেন যে আসলে আপনার কাজ একদমই প্রফেশনাল হয় নাই। সো আপনাদের এখন ক্যারি করে যাওয়া উচিত। আপনাদের এখন বেশ পরিমাণ টেমপ্লেট রেডি করা উচিত মার্কেট প্লেস গুলির জন্য। এবং ইনকাম সম্পর্কে যে কথাগুলি বললাম, আসলে অ্যাকচুয়ালি ইনকাম সম্পর্কে কথাগুলি খুব সত্য এবং আ সত্যবাদী। আপনারা মানে এটাকে ফেক ভাববেন না যে ইনকাম এরকম, তো অনেকেই বলে লাখের মধ্যে একজনের ইনকাম এরকম না। আসলে এমন না। লাখের মধ্যে একজনের ধৈর্যটা লেগে থাকে। তাই তাদের ইনকামটা ওরকম পর্যন্ত হয়। আপনাদেরও ধৈর্যটা লাগিয়ে রাখতে হবে। কারণ চেষ্টা না করলে তো গ্রাফিক রিভার আপনাকে বা অন্য কোনো শপ আপনাকে এমনিতে দিবে না পারমিশন। আশা করি বুঝাইতে পারছি। সো টেমপ্লেটিং এর তারপর কি আছে?
মোটামুটি তো এক্সপ্লোর করে ফেললাম আজকে টপিকটা। সো কিছু কোয়েশ্চেন নেন, আপনারা এখন কোয়েশ্চেন করতে পারেন, সমস্যা নেই। চলেন একটু ইন্টারেক্ট করি। জি জি, স্টক মার্কেটে কেন, আপনি আবার গ্রাফিক রিভারেই দিতে পারেন। আমরা কতবার দেই, একটা রিজেক্ট খাইলে পরবর্তীতে আবার এই ফাইলটা ঠিকঠাক করে আবার দেই। টেমপ্লেট মার্কেটিং আর টেমপ্লেট ডিজাইন গুলি আপনার খুব সহজ। আপনার আমি বললাম না প্রতিদিন, যেমন ওই দিন আমরা কয়টা লোগো বানিয়ে ফেললাম একসাথে, 5টা 6টা লোগো বানিয়ে ফেলতে পারছি। সো মোটামুটি টপিকটা এখানে কভার হয়ে যাচ্ছে। এখন টপিকের সাথে অ্যাডিশনাল কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেনিং। তো আপনারা যদি কোয়েশ্চেন করেন তাহলে বেটার হয়। ভাইয়া কি মোটামুটি ক্লাস কিংবা আমরা আপলোড দিব, মানে যে যে ফাইল, ধরেন আমি গ্রাফিক্স এবারে বিজনেস কার্ড আপলোড দিব, যে এর জন্য কি কি ফাইল এই আপলোডটা দিব, মানে ফাইল গুলো দিতে হয়, জেপিজি পিএনজি এগুলো আপলোড দেখাবেন না একটা? হ্যাঁ ঠিক আছে, দেখাবো বলতে আমি গতকালকে দেখাইছি একটা, যদিও ভিডিওটা আমার অন্য অন্য কোর্সের, সরাসরি গ্রাফিক রিভার কোর্সে। আমি ওই ভিডিওটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ওই ভিডিওটা দেখবেন। আমার এই ভিডিও রিসেন্ট করা ভাইয়া ওটা নাকি? গতকালকের। ও, মানে অনেকগুলো থাকে যে কি কি ফাইল দিতে হবে এটাই অনেকজন জানে না। আম, বুঝতে পারছি। এই যে বিজনেস কার্ড আপলোড আর কি, so আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জি ভাই, এটাই, থ্যাংক ইউ। এটা এখান থেকে নিয়ে নেন। মানে অনেকজন ডিজাইন করলেও আপলোড দেওয়ার জন্য হয়তো আমি জানি না। বুঝলাম না কি বললেন। বলছি আপলোড দেওয়ার কাজটা আমি নিজেও জানি না। আচ্ছা আমি আবার একটু ব্রিফলি বুঝাই দিই, যদি আপনি ভিডিওটা দেখার সাথে সাথে বুঝতে পারবেন। আপনি যখন গ্রাফিক এবারে আপলোডের অপশনে যাবেন, এভাবে দিয়ে দেন, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। গ্রাফিক এবারে যাবেন, তখন আপনার এখানে তারা সেকশন চাবে যে আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড দিতে যাচ্ছেন, লোগো দিবেন বা প্রিন্ট আইটেম দিবেন না অন্য কিছু দিবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যদি প্রিন্ট সাবমিশন করি, তখন দেখা যাবে যে এখানে কি কি যাচ্ছে। আপনার প্রজেক্টের নামটা যাচ্ছে, প্রজেক্ট সম্পর্কে একটা ডেসক্রিপশন, যেটা HTML ভার্সনে দিতে হবে, HTML ডেসক্রিপশন। ঠিক আছে, HTML ডেসক্রিপশন বলতে আমরা যে ধরনের প্রজেক্টগুলি করে থাকি, দেখেন আমি এটা রিসেন্টলি যেটা আপলোড দিয়েছিলাম, এই ডেসক্রিপশন গুলি HTML ভার্সনে রিটেন, যদিও তেমন সুন্দর হয় না। তো এখানে আপনার 4টা ফাইল লাগে আপলোড দিতে, হয়তো বা 3টা ফাইল। একটা ফাইল আছে অপশনাল, অপশনাল কোনটা, প্রিভিউ ইমেজ সেভ। তো আমরা গতকাল গত ক্লাসে গতকালকে ক্লাসে গত ক্লাসে সরি ইন্টারাপ্ট। গত ক্লাসে আমরা 2টা টেমপ্লেট বানাইছিলাম, যেটা হচ্ছে গ্রাফিক রিভারের জন্য। যদিও একটা হচ্ছে, একটা প্রিভিউটা দেখলে বুঝতে পারবেন, একটা টেমপ্লেট ছিল এরকম যে একটা মাল্টি এজেন্সির জন্য আমরা যে লোগোটা বানাইছিলাম সেটা ব্যবহার করে মাল্টি এজেন্সির জন্য বিজনেস কার্ড ডিজাইন, এটা ছিল। তো এই প্রজেক্টটা আমরা রেডি করছি এবং আপলোড দিছি। এবং সেকেন্ড প্রজেক্ট যেটা, এটা আপলোড দেয়া হয় নাই, এটা দেইনি আমি, যদিও এখন আপনারা
টোটালি বা এখন দিব আর কি, যাতে করে আপনারা একটু কিছু দেখতে পারেন। তো এটা হচ্ছে একটা লিগ্যাল অ্যাডভোকেসি স্লো আমরা তো একদম দেখি। আচ্ছা, সমস্যা নেই। তো এটা কিরকম, যেখানে ফাইলগুলি রেডি করার জন্য আমাদের এখানে কি কি লাগতেছিল, একটা প্রিভিউ ইমেজ লাগবে। প্রিভিউ ইমেজ কোনটা, এই ইমেজটা আমরা এখানে এই যে উপরের দিকে বড় হয় মানে ক্লিক দিলে বড় ওঠে? না না না, ক্লিক দিলে বড় হবে সেটা না, এই ক্লিক দিলে হয় স্ক্রিনশট গুলি বের হয়। এটা হচ্ছে 590 পিক্সেলের একটা প্রিভিউ ইমেজ, এটা যেটা সচরাচর সামনে থাকবে একদম। আচ্ছা, তো এটা কত হতে পারে, 590 পিক্সেল হচ্ছে এভাবে ওয়াইড, আর 8000 পিক্সেল পর্যন্ত লম্বা হতে পারে এটা, ঠিক আছে। রেকমেন্ড সাইজ ন্যূনতম 700 এটা। তারপর হচ্ছে থাম্বনেল। থাম্বনেল হলো কি, এখানে ছোট এই যে যেমন এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে আমার এখানে 12 তো এই বিষয়গুলি হলো থাম্বনেল। তো এটা হতে হবে 80 পিক্সেল বাই 80 পিক্সেল। তারপর হচ্ছে মেইন ফাইল, অল দ্য জিপস, মানে জিপ ফাইলের ভিতরে যে ফাইলগুলি আমরা গ্রাফিক কিভারের বায়ারকে দিব, এবং এটা প্রিভিউ ইমেজ সেট, মানে আমাদের যেই ইমেজগুলি ব্যবহার করছি ওই প্রিভিউ ইমেজগুলিকে একটা জিপ ফাইলের ভিতর দিয়ে দেওয়া যায়। যেমন আমি এখানে এই জিপ ফাইলের ভিতর প্রিভিউগুলি রাখছি এক। দ্বিতীয়ত হলো এটা আমাদের প্রিভিউ, ফুল প্রিভিউ, এটা হচ্ছে 590 পিক্সেলের প্রিভিউটা, আর এটা হচ্ছে থাম্বনেল। সো 4টা ফাইল রেডি করছি, এবং এটা হচ্ছে মেইন ফাইল। জিপটা। হ্যাঁ, এবং জিপটা কি, জিপের ভিতর যদি আপনারা দেখেন শুধু এটা পাবেন, ইলাস্ট্রেটর মেইন ফাইল এবং হেল্প ডকুমেন্টেশন। হেল্প ডকুমেন্টেশন মানে একটা হেল্প ফাইল, যেটা আমি বায়ার ওপেন করলে এইভাবে পাবে থ্যাংক ইউ। এটা হচ্ছে তার ছবি, ছবির পর একটু ডেসক্রিপশন এবং কি কি দিলাম আর কি কি ফন্ট ব্যবহার করলাম সেটা দিয়ে দিছি। তো এটা হচ্ছে মেইন ফাইল। তো আমরা 4টা ফাইল এখান থেকে আপলোড দিতে পারি। তিন নাম্বার কার্ডটা আমরা দিয়ে দিই। ভাইয়া থাম্বনেলসটা কিভাবে করব এটা? 80 পিক্সেল বাই 80 পিক্সেল, এটা ওই মকআপকে কেটে নিছি। ও মানে শুধু বিজনেস কার্ডের উপর যে লোগোটা দেখলাম আপনার, ওইটাই কি? বিজনেস কার্ডের উপর যে লোগোটা দেখলেন, হ্যাঁ ওটা ওইটাই? ওটা দেয়া যায়, কিন্তু আমি তো ফুল বিজনেস কার্ডের একটা ক্রপ করে নিছি, ও, crop মানে সেভ এজ দিয়ে রাখছি। মানে ছোট করে ক্রপ করছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ফাইল। এখন আমরা 4টা ফাইলকে এখানে মেনশন করে দিব। এটা হচ্ছে প্রিভিউ, থাম্বনেলটা এটা, আচ্ছা, আর প্রিভিউ মেসেজ এটা। আর এখানে হবে আমাদের লিগ্যাল সার্ভিস, বিজনেস কার্ড, লিগ্যাল সার্ভিস। ডাইরেক্ট বিজনেস কার্ড লিখলে হতো না ভাইয়া? হ্যাঁ, শুধু বিজনেস কার্ড ধরতে পারতো, কিন্তু লিগ্যাল সার্ভিস দিয়ে দিলাম, কারণটা হচ্ছে আমার আপনার লিগ্যাল সার্ভিস যারা মানে লিখেছে। আপনি তৈরি করছেন না এজন্য? না, লিগ্যাল সার্ভিস হচ্ছে লয়ারদের জন্য, আচ্ছা আচ্ছা। লিগ্যাল সার্ভিস কার্ড হচ্ছে মানে লয়ারদের জন্য, মানে যারা উকিল ওদের। আচ্ছা 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 আচ্ছা। আমরা এখানে বিজনেস কার্ড যদিও নাই, তবে টপ সেলিং আমাদের কয়েকটা আইটেম আছে, ওখান থেকে ওদের ডেসক্রিপশনটা নিয়ে নিব, যেহেতু আমাদের আবার এখানে লিখতে হবে। সো আমার এখানে তো লেখার মতো ধৈর্য নাই, সো আমি এখান থেকে কপি মারে দিব। আমি জাস্ট সমস্যা হবে না ভাইয়া? না না, সমস্যা হবে কেন, সব আমার ডিজাইন। আচ্ছা। এটা কোথা থেকে আসছে ভাই, মানে এইচটিএমএল টা? এটা এইচটিএমএল যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারে তারা এটা করতে পারবে, আর না তো অনলাইনে করে নিতে হবে। এই ফাইলটা আমি কপি করে অনলাইন এইচটিএমএল এডিটরে চলে যেতে পারবো। হুম।
এই যে এখানে ক্লিক করছি, এখানে চলে আসছে। কি ফন্ট ব্যবহার করছি সেটা নয় না দিলাম, আমার দেওয়ার ইচ্ছা নেই। টোটাল 4 ফাইলস, 4টা ফাইল দিলাম। CS3 এর জায়গায় CS5, মানে এটা হচ্ছে ডেসক্রিপশন। উপরে HTML। আচ্ছা, আর এখানে হচ্ছে এটা হচ্ছে বিজনেস কার্ডটা কাদের জন্য, লিগ্যাল বিজনেস, লিগ্যাল লিগ্যাল এজেন্সি সার্ভিস। এটা জাস্ট কপি করে নিলাম, ডেসক্রিপশনটা এখানে লিখতে পারলে কোনো রকমে, তারপর কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এই কাজটা আমাদের শেষ। এখন হচ্ছে ক্যাটাগরি এন্ড অ্যাট্রিবিউটস। কি ক্যাটাগরি? এটা কর্পোরেট লেয়ার, ইয়েস, ইলাস্ট্রেটর ফাইল লেয়ার করাই থাকে। তারপর এআই ইলাস্ট্রেটর মিনিমাম ভার্সন CS5 দিয়েছিলাম আমরা, মনে আছে? 3.5x2, এটা হচ্ছে ডাইমেনশন। আর এখানে কিছু দিতে হবে, কি সেটা হচ্ছে ট্যাগস। আমরা এখান থেকে ট্যাগটা একদম কপি করে নিতে পারি এবং এই ট্যাগটা দিতে পারি। মানে ট্যাগগুলি হলো যে, যেমন ব্ল্যাক নামে যে সার্চ দিলে যেন আমার কার্ডটা ওপেন হয়, ব্লু নামে সার্চ দিলে হয়। তারপর হচ্ছে দাম, প্রাইসিংটা হচ্ছে আমি 6, আর এটা হচ্ছে বায়ার ফি, এটা বায়ারকে এক্সট্রা দিতে হবে। আমাদের দাম হচ্ছে $6, হয়তো আবার $60 টোটাল কিনতে হবে। আর এটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স, এটা যদি লাইফ টাইমের জন্য কেউ কিনতে চায় সেটার জন্য। আমরা $200 প্লাস $50, $250 দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা লাইসেন্সের দাম, আর এটা হচ্ছে আনলিমিটেড লাইসেন্সের দাম। একটা কথা হচ্ছে যে যদি আপনি লাইফ টাইম দেন লাইসেন্সটা, হ্যাঁ, তাহলে কি মার্কেট প্লেস রাখতে দিবে? আর জি, রাখতে দিবে। তো এই এক্সটেন্ডেড লাইসেন্স বলতে এটা হচ্ছে বায়ার চাইলে লাইফটা যতবার খুশি ততবার, মানে লাখ লাখ মানুষকে দিতেও পারবে, আমরা বলতে পারবো না। তো অল ইনফরমেশন যদি ওকে থাকে তখন আমরা এখানে জাস্ট সাবমিট দিয়ে দিব। এখন ওদের অ্যাক্টিভ করা মানে রিজেক্ট করা বা ইয়ে করা ওদের দায়িত্ব, গ্রাফিক্স ডিজাইনারের। রিভিউ দেওয়ার পর আহ, তারা আপডেট জানাই দিবে কোন ধরনের সমস্যা। আচ্ছা, তো এই হচ্ছে সাবমিশন প্রসেস। আর মাইক্রোস্টকের সাবমিশন প্রসেস আপনারা টুকিটাকি জানেনই, আর তাও না জানলে খুব বেসিকই, জাস্ট আপলোড দিলেই হয়ে যায়। তারপর খালি ডিসক্রিপশন গুলি দিয়ে দিতে হয় আর কি। এখন কথা, মানে গ্রাফিক্স ডিজাইনারে একটু ঝামেলা। কারণ এরা স্টক মার্কেট, তো না হলে কোয়ালিটি মেকশন না করতে পারলে তো পপুলার এত, মানে হিউজ পরিমাণে ডিমান্ড থাকতো না, ঠিক না? জি ভাইয়া। তো ফাইনাল যে কথাটা হচ্ছে যে আপনাদের আজকে টেমপ্লেট রিসার্চ নিয়ে যে ছিল সেটা মোটামুটি কভার হয়ে গেছে, তাই না? আজকে যে ক্লাসের টপিক ছিল সেটা। আর কারো কি কোনো মানে এই ধরনের কোনো কোশ্চেন বাকি আছে? আর একটু বলবেন? আচ্ছা ঠিক আছে। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি প্রোগ্রামিং বুঝে থাকেন তাহলে দেখবেন, সাপোজ ধরেন HTML আর ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পার্থক্যটা কি? আমরা HTML টা কেন চাচ্ছি? একটাই কারণ হচ্ছে, যদি ধরেন ধরেন এখানে কিছু ফিচার্স লিখলেন, ফিচার্স লেখা আপনি দিলেন যে ইজি, এখানে আপনি ইজির জায়গায় ইজি দিলেন, কিন্তু এখানে বুলেট পয়েন্ট দিয়ে দিলেন ইজি, ফ্লেক্সিবল,
এটা ধরেন আপনার অপশনস। এই জিনিসটা আপনি কিভাবে বানাবেন? এই বুলেট পয়েন্ট সাপোর্ট করে না গ্রাফিক এবারের ডেসক্রিপশনে, এই ধরনের কোনো কিছুই তারা সাপোর্ট করে না বা করতে দেয় না। কারণ হচ্ছে যে এই লাইনটার পর এই লাইনে একটা ব্রেক আসবে, সেটা তারা করতে দেয় না। কিন্তু এটাকে আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো? সেটা আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, মানে প্রোগ্রামিং এর ভাষা আছে, মার্কআপ। দেখেন আমি এটা এখানে বসাইছি, বসানোর পর দেখা গেল যে এটা সরাসরি এরকম হয়ে গেছে। মানে বোঝাই যাচ্ছে না এটা ওয়ান এর একটার পর ফিচার্স এর পর যেটা লাইন ব্রেক দিলাম, লাইন ব্রেকটা তারা ধরতেছে না। আমরা কি করতেছি, এই লাইন ব্রেক গুলিকে আমরা এখন ঠিক করব কিভাবে? এটা প্রোগ্রামিং এর ভাষায় দিয়ে যদি আমরা ফিচার্সটাকে আমরা ধরবো, ধরার পর বলবো যে এটা তুই বোল্ড হয়ে যাবি, এ বোল্ড হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে। আবার ধরবো, ধরে যদি বলি যে এটাকে ইটালিক হয়ে যাবা, এ ইটালিক হয়ে গেল। আবার ধরে তাকে বলবো যে তুমি এইচ ফ্রি হয়ে যাবা, মানে বড় টেক্সট হয়ে যাবা, হেডলাইন রিলেটেড। এই হচ্ছে কথা। এখন এখানেও এন্টার দিলে হচ্ছে না কাজ। তারপর কি করতে হবে? এটাকে ইজি কে আমরা বলবো যে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট। এরকম অর্ডার লিস্ট মানে নাম্বার থাকবে, আনঅর্ডার লিস্ট মানে বুলেট পয়েন্ট থাকবে। অন এল আই দিলে এখানে একটা পয়েন্টার হয়ে গেল, ফ্লেক্সিবল দিলে এখানে আরেকটা পয়েন্টার হয়ে গেল। ইউটিউবে যদি এটা ধরে আবার দেই তাহলে এখানে আরেকটা পয়েন্টার হয়ে গেল। তো অ্যাকচুয়ালি যে এই ডেসক্রিপশনটার জন্য আমরা এটার ভিতরের ব্যাক এন্ডের প্রোগ্রামিং নলেজটা নিয়েছি, কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এটা দেখতে এরকম কিন্তু ভিতরের ভাষাটা অ্যাকচুয়ালি এরকম। আমি কি বলতে বুঝাইতে পারছি? তো এই ভাষাটাকে আমরা কপি করে নিব, কারণ গ্রাফিক রিডার আপনার সাবমিশনের ক্ষেত্রে যে ডেসক্রিপশনটা চায়, সেই ডেসক্রিপশনে আপনার এরকম ব্যাক এন্ডের ভাষা দিতে হয়, ফ্রন্ট এন্ডের ভাষা দিলে কাজ করে না, বোঝা যায় না। যে তার কারণে এইভাবে ভিতরের কাহিনী এইভাবে লেখা, যে বি আর এরকম ব্র্যাকেট ব্রেক লাইন ব্রেক এরকম আর কি। আশা করি আপু ভাই ভাই এই এইচটিএমএল ডিসক্রিপশনটাও একটু দিয়ে দিন, আমাদের একটু সুবিধা হবে। HTML ডেসক্রিপশনটা দিয়ে দিতাম। HTML মানে দেখেন আমি একটা ওয়ে দেখাই দিই HTML এর ডেসক্রিপশন কিভাবে। ভাই সবই তো দিলেন, এটাও দিয়ে দিন তাহলে। না অবশ্যই, আমি আমার ফাইলই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ধরেন এটা একটা বিজনেস কার্ড আপনি করলেন, এখন এই ডেসক্রিপশনটা আপনার পছন্দ হয়েছে, কি করবেন? ক্লিক করেন, ইন্সপেক্টে যাবেন। না, আচ্ছা, এখানে ইন্সপেক্টে না, ভিউ সোর্স, এই সোর্স এখানে চলে যান। এখানে আলাদাভাবে এটার একটা সোর্স ফাইল ক্রিয়েট হবে। দেখেন অনেক ফাংশনালিটিস আছে কিন্তু সেগুলির সাথে আমাদের রিলেশন নাই। আমাদের রিলেশন শুধুমাত্র আইটেমের ডেসক্রিপশনটাতে। আমরা যখন যাব নিচে স্ক্রল করতে করতে যাব, হয়তো বা অনেক দূরে খুঁজে পাচ্ছি না, কি করবেন? এখান ভাই থেকে অনেক আছে, জাভা স্ক্রিপ্ট এই সব যে সব। এই লেখাটা জাস্ট ধরবেন, কপি করবেন, এবার এই পেস্টটা এসে কন্ট্রোল এফ দিবেন, দিয়ে পেস্ট দেন। দিলে দেখবেন যে এই লেখাটা কোথায় আছে সে বাইর করে ফেলার চেষ্টা করবে। এই যে পপুলার আইটেম 3D রেন্ডার, এটা সেটা, এটি গ্রাফিক পেপারের মেনু আর কি। এটি হচ্ছে অনেক ফাংশন, অন্যান্য ফাংশন। এটাতে চাপ দিতে হবে নাকি? না না, ফিচার্স 10টা আছে। তো আমরা এই অনেক, মানে ওইভাবে কপি নিয়েও মুশকিল। দেখেন পেয়ে গেছি, কতদিন থাকবে। এই যে ফিচার্স আসা বলছে, তো এইখান থেকে লেখাটা এখান থেকে কপি করবেন, কপি করে যতটুকু পর্যন্ত দেখা যায়, মানে কত না, এই থ্যাঙ্কস ফর পারচেসিং কতটুকু পর্যন্ত আপনার আইটেম,
এটা হচ্ছে অনলাইনে HTML ফাইলটাতে এখানে আনার পর পেজ দিবেন। পেজ দেওয়ার পর দেখবেন যে আপনার ডেসক্রিপশন এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এখন আপনি এখান থেকে দেখে আপনি আপনার ফিচারস গুলি অ্যাড করবেন। যেমন কোনো কিছু চাইলে বুলেটের ভিতর লিখতে চাইলে তাহলে এলআই দিবেন, কিংবা লেখাটাকে ধরে এলআই সিলেক্ট করলে এরকম হয়ে যাবে। এরকম বানাইতেও পারবেন অবশ্য, জিনিসটা সহজ, কিন্তু কপি করে আপনি আপনার মতো কাজ চালিয়ে দিতে পারবেন। ফন্টের জায়গায় ফন্টের লিঙ্ক এখান থেকে চেঞ্জ করে দিবেন। আহ, এভাবেই কাজ করে ফেলতে পারবেন। এবং এই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিই, সমস্যা নেই। HTML এটা খুব প্রফেশনাল লাগে আর কি, এরকম করে দিলে। যাই হোক, কালার স্টাইলস ওভারঅল প্রসেসটা এরকমই। মানে আপনাদের কিছু আইটেম আমি দেখতে চাই যেগুলো হচ্ছে প্রিন্ট রিলেটেড, যে যেরকম পারেন। যেমন লাস্ট নাইট আমরা যেরকম করছি, জিনিসটা হয়তো বা খুব এক্সেপশনাল হয়ে গেছে। এরকম তো সচরাচর কেউ কাজ দেয় না। আমরা আমি নিজেই দিই নাই, আমি মানুষকে কি বলবো, কি বানাই ফেললাম, বানাই ফেলছি। সো আপনারা এরকম না হোক যে কোনো একটা রেগুলার প্রিন্ট আইটেম বা প্রিন্ট টেমপ্লেট বানায় আপনারা দেখাবেন। এটা হচ্ছে লোগোর পরের কাজ। আশা করি বুঝতে পারছেন। সো আজকে টপিকটা মোটামুটি এখানে কভার হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট টপিকে আর তো মানে প্রিন্ট আইটেম নিয়ে কারো কোনো জিজ্ঞাসা নাই আপাতত বেসিক্সে। আমরা ওই যে মার্কেট, আপনি তো গ্রাফিক্স এবার দেখালেন, তো যেটা টেমপ্লেট মনিস্টার ওগুলাও কি সেম? একই রকম। আচ্ছা, তাহলে আর কিছু নাই। হুম। তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ফগের বক্স বানাবো, তার জন্য রেডি থাকেন, ঠিক আছে? বক্সের মধ্যে জি। ভিতরে জিনিসটা দিবেন না? ভিতরে কিছু দিব না, আমরা প্যাকেজিং দিতে পারবো। আমরা প্যাকেজিং এর যে ফগের যে বক্সটা আছে ওরকম বক্স, এটা ফগ হোক যে কোনো প্যাকেজিং এর জন্য যে বক্স। এটা তো ভাই একটা একটা দেখলে মনে হয় প্রায় গিলে পাতা যাবে। জি না স্যার, ঝামেলা আছে। ঝামেলা তো অবশ্যই আছে, কিন্তু ঝামেলার সলিউশনও আছে। আমরা ইভেন এরকম মকআপ পর্যন্ত বানাবো, ঠিক আছে? এই মকআপটা পর্যন্ত কিভাবে বানাইছে সেটা পর্যন্ত বানাবো। ভাই জি। ভাই ওই যে ডিফারেন্ট মার্কেট প্লেসে তো মানে